এখন আমরা বসে আছি মালয়েশিয়ার কুয়ালালামপুর এয়ারপোর্টে এবং তারপর অনেক কিছু কাণ্ড ঘটে যায়। সব কিছুর মধ্যে একটা সবচেয়ে খারাপ ব্যাপার ঘটে যায় যে আমি 9:30 যদি ফ্লাইট থাকতো খুবই সমস্যায় পড়ে যেতাম। অনেকেই হয়তো জানা থাকবে না এই আমরা যে ভুলগুলো করছি বা আমরা যেগুলো নতুন শিখছি জানছি সেগুলো আপনাদের সঙ্গে আমিও শেয়ার করছি। কুয়ালালামপুর এয়ারপোর্টের একটা গল্প আপনাদের বলে রাখি। এটা জাস্ট এমার্জেন্সি মানে ডোরটা খুলতে হবে, খুলে তারপর যা করার মানে যেরকম বলা হ্যাঁ ঝাঁপে দিয়ে দিতে হতে পারে। নমস্কার, এখন আমরা আছি নেতাজি আন্তর্জাতিক বিমানবন্দরে। আমাদের গন্তব্য কুয়ালালামপুর মালয়েশিয়া। প্রথমে মানে মালয়েশিয়ায় যাচ্ছি। প্রথমে আমরা কুয়ালালামপুরে নামবো এবং সেখান থেকে আমরা যাব লাঙ্কাউই। তো এই লাঙ্কাউই যাওয়ার জন্য ডাইরেক্ট ফ্লাইট কলকাতা থেকে ছাড়ে না, তো তাই আমরা কুয়ালালামপুরে থেকে একটা ছোট লেওভার নিয়ে তারপর আমরা পৌঁছবো লাঙ্কাউইতে। তো এই পুরো যাত্রাটা আমাদের সঙ্গে থাকবে দুই, তো আমরা দুজনেই যাচ্ছি একসাথে। তো অনেক মজা হবে, অনেক কিছু ইনফরমেশন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি সেই ইনফরমেশনগুলো আপনাদের অনেক কাজে লাগবে। আর কিছু ইনফরমেশন আমি এখনই আপনাদের দিয়ে দিচ্ছি, যেমন হচ্ছে মালয়েশিয়া কিন্তু যাওয়ার জন্য এখন বর্তমানে মালয়েশিয়া গভর্নমেন্ট ভারতীয়দের জন্য কিন্তু ভিসা ফ্রি করে দিয়েছে। 2023 সালে আমাদের আসলে এটা মালয়েশিয়া সেকেন্ড টাইম আমরা যাচ্ছি। তো 2023 সালে অক্টোবরে যখন আমরা গিয়েছিলাম তখন সেখানে কিন্তু আমাদের ই ভিসা নিতে হয়েছিল। এখন এটা 2025 সাল, আমি আগে দেখছিলাম 2025-এর 31 ডিসেম্বর অবধি করা ছিল ই ভিসা, ভিসা ফ্রি করা ছিল, কিন্তু এখন সেটাকে 2026 মানে আরো মানে 1 বছর ওরা এক্সটেন্ড করে দিয়েছে। তো কিন্তু সেটা থাকা যাবে ম্যাক্সিমাম 30 ডেজ অবধি। প্লাস সেখানে আসার জন্য কিন্তু আগে থেকে আপনাদের একটা ডিজিটাল অ্যারাইভাল কার্ড আছে, সেটা কিন্তু আপনাদের ফিল আপ করে আসতে হয়। তো তাহলে আর দেরি কেন, এয়ার এশিয়ার কিন্তু ফ্লাইট রেগুলার কলকাতা থেকে ছাড়ে এবং যদি 3-4 মাস আগে থেকে কাটা যায় তাহলে কিন্তু মোটামুটি ভালোই মানে সস্তায় পাওয়া যায়। মোটামুটি 6 থেকে 8 হাজার টাকা ভাড়ার মধ্যে কিন্তু এখন অবধি পাওয়া যাচ্ছে। তো আশা রাখবো আমার এই ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগবে এবং আপনারাও আসবেন ঘুরতে। তো এই জাস্ট শুরু, প্রথম পর্ব এটা। তো আমাদের ফ্লাইট হচ্ছে রাত্রি 11:05-এ। তো আমরা এসে পৌঁছে গেছি মোটামুটি 7:17, এখন 7:17 বাজে। তো একটু হাতে সময় নিয়েই এসেছি, বুঝতেই পারছেন ইমিগ্রেশন, তারপর মানে খানিকক্ষণ ওয়েট করে তারপর আমাদের কোথায় কখন কি দেরি হয়ে যায় কোনো তো ভরসা থাকে না। এই হাতে একটু সময় নিয়ে, বিশেষ করে ইন্টারন্যাশনাল ফ্লাইট হলে হাতে একটু সময় নিয়ে আসবেন। অনেক সময় কখনো হ্যাঁ, তারপর হ্যাঁ কলকাতার জ্যাম বা এগুলোর সমস্যা তো থাকেই যে কোনো সময়। তো তাই একটু তাড়াতাড়ি চলে এসেছি। তো ততক্ষণ আমরা একটু ওয়েট করি, তারপর বোর্ডিং পাস নিয়ে আরো গল্প করছি। আর আরো কিছু ইনফরমেশন মাঝখানে আমি আপনাদের দিচ্ছি। ইমিগ্রেশন ও সিকিউরিটি চেকিং কমপ্লিট করে আমরা সোজা চলে আসি এয়ারপোর্ট লাউঞ্জে। আমরা যে ব্যাংকের কার্ড ইউজ করি তাতে আমরা এই ফেসিলিটি পেয়ে থাকি। এখানে মাত্র 2 টাকার বিনিময়ে অনেক রকম খাবার পাওয়া যায়, যা বুফের মাধ্যমেই পরিবেশন হয়। এখানে আমরা বিরিয়ানি, কুলচা, বাটার চিকেন, মিষ্টি এবং কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিই। প্রায় সমস্ত মাঝারি ও বড় বিমানবন্দরেই এই পরিষেবা পাওয়া যায়, তবে খাবারের গুণগত মান কিন্তু অতি সাধারণই বলা চলে। এছাড়াও কলকাতা এয়ারপোর্টের ইন্টারন্যাশনাল লাউঞ্জে হার্ড ড্রিঙ্কসও প্রোভাইড করা হয়ে থাকে সম্পূর্ণ বিনামূল্যে। আপনারাও যে যে ব্যাংকের যে যে কার্ড ব্যবহার করে থাকেন তাতে এই লাউঞ্জ ফেসিলিটি আছে কিনা একবার দেখে নেবেন এবং যদি তা থেকে থাকে তাহলে তা অ্যাভেল করতে কিন্তু ভুলবেন না। আমরা দুজনেই প্রায় প্রতিবারই এই পরিষেবা নিয়েই থাকি। এদিকে বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়ার কারণে কলকাতা এয়ারপোর্ট থেকে তখন কোনো ফ্লাইটই ছাড়তে পারে না।
অনেক ফ্লাইটই ডিলের অ্যানাউন্সমেন্ট শুরু করে। আমাদের ফ্লাইটটাও তার শিডিউল টাইম যা ছিল কিনা রাত্রি 11:05 তার থেকে ডিলে হওয়ার অ্যানাউন্সমেন্ট দেয় এবং প্রাথমিকভাবে আমাদের জানায় যে সেটা ডিলে হয়ে রাত্রি 11:55 ছাড়বে। তো 11:05 পর এখন মোটামুটি 11:05 থেকে লেট হতে হতে 11:30 আর তারপর 11:50 হওয়ার পর এখন মোটামুটি 12টা কত বাজে 12:20 প্রায় 12:20 এখন আমাদের টেক অফ করছে ফ্লাইট। রাতে ঘুমও হয়তো সেভাবে হবে না, তবুও কিছুটা একটু মানে শুয়েই থাকবো, মানে বসে বসে শোয়ার চেষ্টা, ঘুমানোর চেষ্টা, আর কিছুই না। কালকে আমরা ল্যান্ড করার কথা ছিল 5:30, তো যথারীতি 1 ঘন্টা সেটাও ডিলে হবে। কিন্তু তারপর আমাদের ফ্লাইট আছে 11:55। তো এই 11:55 ফ্লাইটটা থাকার জন্য একটাই সুবিধা হয়ে গেছে যে আমরা যে এই ফ্লাইটটা ডিলে হলো সেটার জন্য খুব একটা আমাদের হ্যাম্পার হবে না। আর আমাদের যে ওখানে লেওভার টাইম ছিল, লেওভার as a safety measure, the cabin lights will be switched off. If you wish to read, please switch on your reading lights. Thank you. তো এই লেওভার যে টাইমটা আছে সেটাও আমাদের அன்புள்ள விருந்தினர்களே, பாதுகாப்பு நடவடிக்கையாக கேபின் விளக்குகள் அணைக்கப்படும். நீங்கள் படிக்க விரும்பினால் உங்கள் வாசிப்பு விளக்குகளை பயன்படுத்தவும். நன்றி. এখন আমরা বসে আছি মালয়েশিয়ার কুয়ালালামপুর এয়ারপোর্টে। আসলে কালকে কলকাতা এয়ারপোর্টে রাত্রিবেলা ফ্লাইটে এবং তারপর অনেক কিছু কাণ্ড ঘটে যায়। সব কিছুর মধ্যে একটা সবচেয়ে খারাপ ব্যাপার ঘটে যায় যে আমি অনেক কিছু ভিডিও মাঝখানে রেকর্ডিং করি, কিন্তু সেই রেকর্ডিংয়েতে অডিওটা একটু ডিস্টার্ব করে। আমি জানি না, অডিওটা মানে আসেইনি, তো আমি জানি না, সেটাতে আমি চেষ্টা করব পরে অডিও অ্যাড করে দেওয়ার। আমি সেটা করতে পারবো, কতটা কি পারবো আমি জানি না, সেগুলো অ্যাড করে দেওয়ার চেষ্টা করব। তো কিছু ইম্পর্টেন্ট জিনিস আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, যেগুলো আমি কালকে শেয়ার করেও ছিলাম, আরও করতে চাই। ফার্স্ট অফ অল দেখুন, মালয়েশিয়াতে ভারতীয় পাসপোর্ট হোল্ডারদের জন্য ভিসা এখন ফ্রি আছে, কিন্তু একটা ইনফরমেশান আমি দিয়ে রাখতে চাই, ভিসা ফ্রি থাকলেও এটা কিন্তু অনলি ফর 30 ডেজ। তো আপনাদের রিটার্ন টিকিট অবশ্যই আপনারা বুক করে আসবেন। আর আরেকটা কথা হচ্ছে যে এখানে কিন্তু মানে যেদিন ল্যান্ড করবেন, যেদিন আসার তার 3 দিন আগে থেকে আপনি কিন্তু একটা অন অ্যারাইভাল ডিজিটাল একটা কার্ড ফিল আপ করতে হয়, যেটা অনলাইনেই ফিল আপ করা যায়। তো আমি অ্যাকচুয়ালি ভিসা বা ফ্রি থাকা এই ব্যাপারটার জন্য মাথা চলছিল, এটা চট করে খেয়াল করে আমার মাথাতে আসেনি, খেয়ালও করিনি। তো যাই হোক, আমি আমাদের ওখানে কলকাতা এয়ারপোর্টে বসেই আমি আস্তে আস্তে ওটা ফিল আপ করে নিই। খুবই সহজ সাধারণ ব্যাপার, নাম, ডেট অফ জার্নি, পাসপোর্ট নাম্বার, তারপর পাসপোর্ট এক্সপায়ারি ডেট, এই ডিটেলসগুলো এখানে ভরতে লাগে। কোন হোটেলে উঠবো, হোটেলের অ্যাড্রেস, আর কবে আর কি এখান থেকে যাব, এই সামান্য এই ডিটেলসগুলো ভরলেই ওরা ইমেল আইডিটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ইমেল আইডিতে কিন্তু আপনারা একটা করে পিন পাঠিয়ে দেবেন। সেই পিনটা কিন্তু আপনারা যখন ল্যান্ড করবেন তখন কিন্তু আপনার থেকে চাইতে পারে। তো যাই হোক, এই ব্যাপারটা আমার মাথাতে একদম লাস্ট মোমেন্টে চলে আসে, তো আমি এয়ারপোর্টে বসে সেটা আমি করে নিই। এছাড়া আরেকটা জিনিস আপনাদের অভিজ্ঞতা শেয়ার করছি যে এয়ার এশিয়া ফ্লাইটে যদি আপনারা বুক করেন, দেখুন একটা হচ্ছে ভীষণ ডিলে হওয়ার, আমি অনেকের থেকেই শুনছি নাকি ইদানিংকালে এয়ার এশিয়া ফ্লাইটও ডিলে হচ্ছে। তো আমাদের ফ্লাইটও ছিল রাত্রির 11:05। তো সেটা যখন আমরা আসি তখন জানতে পারি যে ওটা ডিলে হয়ে যায় 11:30-এ। তারপর আবার জানি যে সেটা 11:30-এর পর হয়ে যায় 11:50। এইভাবে হতে হতে আলটিমেটলি প্রায় 12:20 নাগাদ করে আমরা আমাদের বোর্ডিংসটা স্টার্ট হয় 12:10, আমরা 12:20-তে আমরা ফ্লাইটে বসি অ্যান্ড মোটামুটি 12:30 নাগাদ করে ফ্লাইটটা টেক অফ করে। তো এখানে আমাদের বুকিং করা ছিল, যেহেতু আমরা লাঙ্কাউইতে যাব, এখানে আমাদের ফ্লাইটের বুকিং ছিল 11:55। তো একটু পরের দিকে করাতে ঠিক আছে, কারণ 11:55 আগের ফ্লাইটটাই ছিল আমাদের 9:25-এ। তো আমি এখানে ল্যান্ড করলাম আমরা 7:10।
তারপর ইমিগ্রেশন সব কিছু কমপ্লিট করে এই এখন বসেছি। এখন ঘড়িতে বাজে 8:10। তো 8:10 বেজে গেছে। তো 9:30 যদি ফ্লাইট থাকতো খুবই সমস্যায় পড়ে যেতাম, মানে একটু ভীষণ চাপের ছিল। তো এখন এসে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি। তো আবার এবার ডোমেস্টিক ট্রান্সফারের দিকে যাব। তো ডোমেস্টিক ট্রান্সফারের দিকে গিয়ে ওখান থেকে আবার আমাদের লাঙ্কাউই, যেটা মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট আছে, তো আমরা সেই ফ্লাইটটা নেব। মালয়েশিয়াতে এসে ইমিগ্রেশনের অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। এখানে ইমিগ্রেশন নিয়ে খুব একটা কোনো সমস্যা হয়নি। রিটার্ন টিকিট অ্যান্ড বুকিং ডিটেলসটা জানতে চাইছিল, রিটার্ন টিকিটটা দেখতেও চায়, আমাদের দুজনের থেকে রিটার্ন টিকিটটা দেখতে চায়। বুকিং ডিটেলসটা মানে বুকিং করা আছে কি না সেটাই খালি ভার্বালি আমাদের থেকে কনফার্মেশনটা নেয় এবং স্ট্যাম্প দিয়ে দেয়। তবে হ্যাঁ, একটু স্লো ছিল লাইনটা, তবে ঠিক আছে, মোটামুটি অনেকগুলো কাউন্টারই খোলা ছিল, যার জন্য অতটা অসুবিধাও হয়নি। মোটামুটি ঠিক তাড়াতাড়ি 1/2 ঘন্টা 45 মিনিটের মধ্যে ইমিগ্রেশন আমাদের এখানেও কমপ্লিট হয়ে যাবে। এয়ার এশিয়াতে আপনারা যদি একটু 2-3 মাস আগে বুক করেন তাহলে আপনারা কলকাতা থেকে কুয়ালালামপুর মোটামুটি 6 থেকে 8 হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন। কিন্তু ফ্লাইটে কিছু সমস্যা আছে। দেখুন, একটা হচ্ছে তো আপনি এখানে কিন্তু হ্যান্ড ব্যাগেজ শুধু নিতে পারবেন। যদি এক্সট্রা চেকিং ব্যাগেজ নিতে চান তাহলে কিন্তু আপনাকে এক্সট্রা পেমেন্ট করতে হবে। সেটা আপনার ডিপেন্ড করছে। 20 কেজি মোটামুটি প্রায় 2 থেকে 2.5 হাজার টাকার মতো চার্জ করতে পারে। আমাদের লাগেনি, আমরা 7 কেজিসের দুটো করে আমরা মানে হ্যান্ড ব্যাগেজই করে নিয়েছি, আমাদের লাগেনি। কিন্তু আপনারা দেখে নেবেন, সেটা যদি আপনাদের লাগে তাহলে এক্সট্রা কিন্তু সেই সময় আপনারা যে সময় টিকিট করছেন সেই সময় বুক করে দেবেন। আদারওয়াইজ নাহলে কিন্তু এয়ারপোর্টে চার্জটা অনেক বেশি লাগে। আর আমি যেটা বুক করেছিলাম সেটা আমার পার হেড টিকিট পড়েছিল 6,700 টাকা করে। আমি বুকিং করেছিলাম জানুয়ারি মাসের মোটামুটি 23rd 24th করে আমি বুকটা করেছিলাম এপ্রিলের জন্য। তো সেই সময় বুক করাতে আমি এরকম মানে কমে পেয়েছিলাম। তবে খুব বেশি হয় না, মোটামুটি 6 থেকে 8-এর মধ্যেই থাকে। আর এই কুয়ালালামপুর থেকে লাঙ্কাউই ফ্লাইট আমি মালয়েশিয়া এয়ারলাইন্সে বুক করেছি। এখানে আমার পড়েছে পার হেড 2800 টাকা, 2800 টাকা করে টিকিট পড়েছিল। সেটাও আমি ওই সময় করেই আমি বুক করে নিয়েছিলাম। তো এটাই এখন ওয়েট করছি। আমরা এখন যাচ্ছি ডোমেস্টিক ডিপার্চারের দিকে। তো এখানে বোধহয় এটা কোন ফ্লোরে কোন লেভেলে ছিলাম, লেভেল 2-তে, লেভেল 2-তে ছিলাম। লেভেল 2 থেকে আস্তে আস্তে যাচ্ছি এখন লেভেল 3-তে। লেভেল 3-তে গেলে পাওয়া যাবে, এখানে খুব সুন্দরভাবে লেখা আছে। লেভেল 3-তে ডিপার্চার আছে, লেভেল 2-তে যেমন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট যেগুলো দেখাচ্ছিলাম সেগুলো আছে, প্লাস থিয়া এক্সপ্রেস যেটা আপনার মেন সিটিতে কেএল সেন্ট্রাল নিয়ে যায়, ডাইরেক্ট যে মেট্রো আছে সেটাও আছে। তো এখন আমরা এসে গেছি লেভেল 3। লেভেল 3-তে এখানে খুঁজছি এখন কোনখানে কোথায় আছে ডিপার্চারটা। ও না, লেভেল 3 আরেকটা, এটা কি তাহলে লেভেল 2.5 নাকি? লেভেল 3, আচ্ছা লেভেল 3, হ্যাঁ। ও ওটা 2M মেজানাইন ফ্লোর,
দ্য সেকেন্ড মেজারমেন্ট ফ্লো। তো 2M ছিল, 2.5 না, 2M। 2তেও আচ্ছা 2M। এইখানেতে লাউঞ্জ, এখানে অ্যাকচুয়ালি লাউঞ্জ ছিল, হোটেল রেস্টুরেন্টটা আমি তখন ভুল বললাম। আর 2 লেভেল মানে যেখান থেকে একদম স্টার্ট করলাম সেখানে ছিল, সেখানে খাবারেরও জায়গা আছে, প্লাস ওটা ইন্টারন্যাশনাল অ্যারাইভাল আর ট্যাক্সি, মেট্রো, এগুলো সব কিছু ওখান থেকে পাওয়া যায়। এখন এখানে এসে পৌঁছলাম। এই যে ডিপার্চারের জায়গাটা এইখানটাতেই, গতবার এইখানটাতে করেই আমরা সব বসেও ছিলাম না। এই বাকলাভাটা দেখবে কোথায় আছে না, আগে চলো দেখি, আগে ফ্লাইটে এটা দেখে নিই কটায় কি স্টার্ট হচ্ছে। তারপর আসলে গতবারে যখন মানে লাস্টবার যখন এসেছিলাম মালয়েশিয়াতে, তখন এই কুয়ালালামপুর এয়ারপোর্টেতে একটা টার্কিশ ভালো সুইটসের শপ দেখেছিলাম। তো সেখানে আমি মানে টার্কিশ বাকলাভা যেটা, সেটা আমার খুবই ভালো লাগে। অনেক রকম ফ্লেভারে হয়, জানি না আপনারা কতজনে জানেন, তাও আমি এখানে দেখানোর চেষ্টা করব। সেই শপটা থেকে আমি মানে বাকলাভা কিনেও নিয়ে গেছিলাম, আর এটা অনেক দিন থাকে, তো দারুণ খেতে লাগে। তো আগে আমি দেখে নিই আমাদের ফ্লাইট ডিটেলসটা, দেখে নিয়ে যদি সম্ভব হয়, আর যদি শপসটা আজকেও থাকে আমি ওখানেও যাচ্ছি একবার। একটা ব্যাপার হলো, আমরা যেখানে চলে গেছিলাম সেটা হচ্ছে টার্মিনাল 2, আর টার্মিনাল 2 থেকে এয়ার এশিয়া ফ্লাইটই মেনলি ওখান থেকে ছাড়ে। তো ওখানে গিয়ে আমরা করছি যে মালয়েশিয়া এয়ারলাইন্স, আমাদের মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট ছিল, তো মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট নেই। তো একজনকে জিজ্ঞেস করাতে সে বলে দিল যে আমাদের যেতে হবে টার্মিনাল 1। তো টার্মিনাল 2 থেকে টার্মিনাল 1 যাব কীভাবে? তো বাইরে মানে আমাদের আবার নেমে আসতে হলো লেভেল 2তে। তো লেভেল 2তে এসে তারপর আমাদের একটা ট্রেনের টিকিট কাটতে হলো, এই যে একটা ট্রেনের টিকিট কাটতে হলো। তো সেই ট্রেনেতে আমাদের দুজনের মোট লাগলো 4 রিঙ্গিত, মানে 2 রিঙ্গিত করে। এখন ট্রেন আসবে, ট্রেন এলে তারপর ট্রেনে করে আবার যাব টার্মিনাল 1-এ। টার্মিনাল 2 থেকে টার্মিনাল 1-এ যাব, তারপর ওখান থেকে আমাদের আবার বোর্ডিং বা এগুলো করতে হবে। তো এটা একটা জানা রইল। দেখুন, অনেকেই হয়তো জানা থাকবে না, এই আমরা যে ভুলগুলো করছি বা আমরা যেগুলো নতুন শিখছি, জানছি, সেগুলো আপনাদের সঙ্গে আমিও শেয়ার করছি। ওখানেও ভাবছিলাম যে হয়তো একটু তাড়াতাড়ি এসে গেছি। এখন কটা বাজে? 9টা 3 বাজে। তো এখনও হাতে সময় আছে যথেষ্ট, 11:55 ফ্লাইট। তো হাতে সময়টা থাকার জন্যই আমাদের এই সুযোগ সুবিধাটা হচ্ছে। আপনারা এই এয়ারপোর্ট টার্মিনাল 1 এবং 2 থেকে সরাসরি ট্রেনের মাধ্যমেও পৌঁছে যেতে পারেন কেএল সেন্ট্রালে। এখানে 2 ধরনের ট্রেন পরিষেবা চলে, একটি হলো ক্লিয়া এক্সপ্রেস আর দ্বিতীয়টি হলো ক্লিয়া ট্রানজিট। এই ক্লিয়া এক্সপ্রেস এটি টার্মিনাল 2 থেকে টার্মিনাল 1 এবং এরপর ননস্টপ কেএল সেন্ট্রাল অবধি যায়, যেখানে এই ক্লিয়া ট্রানজিট টার্মিনাল 2 থেকে প্রথমে টার্মিনাল 1, তারপর 3টি স্টেশনে স্টপেজ দিয়ে তারপর কেএল সেন্ট্রালে যায়। এই টার্মিনাল 2 থেকে সরাসরি কেএল সেন্ট্রাল যেতে ভাড়া লাগে মালয়েশিয়ায় 55 রিঙ্গিত। আমাদের ট্রেন এসে গেছে। মোটামুটি 10 মিনিট মতো ওয়েট করার পরেতে আমাদের ট্রেনটা এলো। এটা সঙ্গে সঙ্গে দরজাও বন্ধ হয়ে গেল, আর কেউ প্ল্যাটফর্ম ফাঁকা, বেশি মানুষ উঠলো না। আশা করছি এবার ছেড়ে দেবে এবং টার্মিনাল 1 জাস্ট নেক্সট সেটাতেই আমরা নামবো।
বেরিয়ে পড়েছি টার্মিনাল 1-এর স্টেশন থেকে। এবার আমাদের যেতে হবে, এখানে দেখাচ্ছে লেভেল 5-এর ডিপারচার। তো লিফট নিয়ে নিই না, লিফট দেখতে পাচ্ছ, এসকেলেটার যা আছে এইভাবে উঠে যেতে হবে, লিফট চোখে পড়ছে না। এটা তো এক্সিট আছে, এগুলো এক্সিট লেখা, লিফট কোথাও দেখছি না। যাই এইভাবেই আস্তে আস্তে উঠে যাই। ও ওই তো লিফট আছে এখানে, লিফটেই এত বড় চলে যায়। টার্মিনাল 1-এর এখানে মালয়েশিয়া এয়ারলাইন্স আমরা পেয়েছি। মালয়েশিয়া এয়ারলাইন্সে এখন বোর্ডে দেখাচ্ছে ওপেন হয়েও গেছে, বোর্ডিং পাস দেওয়া চালু হয়েছে। এ অ্যান্ড বি, তো আমাদের বি কাউন্টার, মানে বোর্ড বলছে বি নাম্বার কাউন্টারে যেতে হবে, তো আমরা বিতে যাচ্ছি। দেখি সেলফ চেকিং করতে হয় নাকি ওরা পাস দিয়ে দেয়, দেখা যায়। টার্মিনাল 2, তবে দেখলাম টার্মিনাল 2-এর থেকে টার্মিনাল 1টা একটু ফাঁকা ফাঁকা লাগছে, এখানে ট্রাফিকটা একটু কম এখনও অবধি দেখে মনে হচ্ছে। তো মালয়েশিয়া এয়ারলাইন্সে চেক ইন করে নিয়েছি। যথেষ্ট ইজি ছিল, সেলফ চেক ইনও করা যাচ্ছে, যদিও আমরা মানে কাউন্টারের সামনে যেতেই ওখানে যে রিপ্রেজেন্টেটিভ ছিল সেই সঙ্গে সঙ্গে আমাদের থেকে ডিটেলসটা জেনে নেয়, পিএনআর এগুলো দিয়ে নিজেই টাইপ করে দেয়। ইমেল আইডি আর ফোন নাম্বারটা ওখানে একটু অন্যরকম আসছিলো, তো সেটাকেও কিছু না ডিলিট করে দিই। আমাদের জিজ্ঞেস করে নেয় একসাথে মানে বসতে চাই কিনা, তো একসাথে সিটটা নেওয়ার জন্য সেটাও ওরা ব্যবস্থা করে দেয়। একটা উইন্ডো সিটও দিয়ে দিয়েছে তার মধ্যে, তো ভীষণ হেল্পফুল, খুব প্রপার ওয়েতে একদম সুন্দরভাবে আমাদেরকে বোর্ডিং পাসও দিয়ে দিয়েছে। তো আমাদের বোর্ডিং স্টার্ট হবে 10:55, 11:55-এ ফ্লাইট আছে, তো 10:55-এ স্টার্ট হবে বলে লেখা আছে। গেটের সামনেই বসে আছি এখন, ঘড়িতে বাজে মোটামুটি 9:15, তাই তো, কটা 9:15 বোধ হয়। তো 9:15, তো এখনও প্রায় 1 ঘন্টার ওপর, যথেষ্ট সময় আছে। দেখবো যদি কিছু ব্রেকফাস্ট করে, কিছু কালকে ডিনার করেছি, লাউঞ্চে খাওয়া দাওয়া করেছি, এক্ষুনি খুব একটা ইচ্ছে হচ্ছে না, যদি হয় কিছু খেয়ে নিই দেখি, আর না হলে হয়তো ওখানে ল্যান্ড করি, তারপর লাঞ্চ একেবারে করে নেব। এটা আবার বলে দিচ্ছি যে যদি আপনাদের ফ্লাইট এয়ার এশিয়া থেকে থাকে তাহলে অবশ্যই টার্মিনাল 2 থেকে আপনারা ফ্লাইট পাবেন, আর যদি অন্য থাকে তাহলে একটু ক্রস চেক করে নেবেন। যেমন মালয়েশিয়া এয়ারলাইন্স আমাদের থাকার জন্য টার্মিনাল 2 থেকে টার্মিনাল 1-এ আসতে হয়েছিল, এবং তার জন্য সেটা কিন্তু আমাদেরকে একটা ট্রেন ধরে আসতে হয়। ক্লিয়ার এক্সপ্রেস অ্যান্ড ক্লিয়ার ট্রানজিট বলে দুটো মানে একই রুটের দুটো মানে ভার্সান আছে, দুটো মানে ভাড়াটা একটু আলাদা, এক্সপ্রেসের ভাড়াটা হয়তো একটু বেশি। তো এইভাবে আমরা একটা টিকিট করে আসি, আমাদের ট্রানজিটেতে ভাড়া পড়ে মাত্র 2 রিঙ্গিট করে। তো এখন এখানে বসে অল্প ওয়েট করে যাই, আর কিছু কথা বলি মালয়েশিয়া এয়ারলাইন্স নিয়ে, একটা আপনাদের গল্প শোনাই। তো মালয়েশিয়া এয়ারলাইন্স নিয়ে গল্পটা আপনাদের বলি। 2014-এর 8 মার্চ MH370 মালয়েশিয়া এয়ারলাইন্স, যেটা কুয়ালালামপুর থেকে ছাড়ে টুয়ার্ডস দ্য বেজিংয়ে যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু 239 জন প্যাসেঞ্জার নিয়ে চলা এই ফ্লাইট, যার মধ্যে 12 জন প্রায় ক্রিউ মেম্বার ছিল, সেটা মাঝ আকাশ থেকে হঠাৎ হাওয়া হয়ে যায়। রাডার থেকে আর একে খুঁজে পাওয়া যায়নি। তো তার পরবর্তীকালেও অনেক মানে খোঁজাখুঁজি হয়েছে, ইন্টারন্যাশনাল লেভেলে অনেক জায়গা থেকে, অনেক সংস্থা থেকে খোঁজাখুঁজি করেও এর ডিটেল মানে কোনো খুঁজে পাওয়া যায়নি যে এই ফ্লাইটটা শেষ অবধি কী হয়েছিল, এবং সেই সমস্ত প্যাসেঞ্জারের কোনো হদিশ মেলেনি। তো এইটা নিয়ে একটা সম্পূর্ণ বড় একটা গল্প আছে, সেটা পুরো বড় গল্পটা করতে গেলে ভিডিওটা আরও অনেক বড় হয়ে যাবে, তার জন্য আমি এখানে বলছি না। যদি আপনারা এই পুরো গল্পটা শুনতে চান কখনো, তাহলে কমেন্টে বলবেন, তাহলে আমি চেষ্টা করব পরে আমি একটা ভিডিও করে এই পুরো গল্পটা আপনাদের সঙ্গে ডিসকাস করব। কি অদ্ভুত লাগে তাই না, মাঝ আকাশ থেকে একটা গোটা প্লেন, এতগুলো প্যাসেঞ্জার, সম্পূর্ণভাবে হাওয়া, এবং সেটা কোনোভাবে খুঁজে না পাওয়া, এটা সত্যি একটা রহস্য। আজকে আমরাও যাচ্ছি সেই মালয়েশিয়া এয়ারলাইন্সে,
আমাদের ফ্লাইট আমরা যাব ল্যাংকাউইতে। তো যেমন দেখে এলাম এখানে এখন ইউএসডি রেট দিচ্ছে 4 মানে অনলাইনে দিচ্ছে 4.43, আর এখানে এনারা রেট বলছে ইউএসডিতে আজকে পাবো 3.41, তো প্রায় 1 রিঙ্গিট মতো কম দিচ্ছে। 3.31 বোধহয় বলো, 1 রিঙ্গিটেরও একটু বেশি কম দিচ্ছে এখানে। তো আমার মনে হয় এখানে এয়ারপোর্ট বলে এটা হয়তো মানে অনেকটা একটু বেশি মনে হচ্ছে, বাইরেতেই কম পাওয়া যাবে। তবে আমার একটা অ্যাডভাইস থাকবে যে আপনাদের কাছে যদি একদম কোনো রিঙ্গিট না থাকে তাহলে অল্প পরিমাণ ফরেন কারেন্সি মানে ইউএসডি হোক ইউরো হোক কিছু থাকবে, আর না হলে ইন্ডিয়ান রুপিসও এখান থেকে চেঞ্জ করে দেয়। রেটটা হয়তো খুবই খারাপ দেয়, কিন্তু অল্প পরিমাণ হলেও এখানে চেঞ্জ করে নেবেন। তারপর আপনারা বাইরে গিয়ে মানে আপনাদের যে বাকিটা যেটা লাগবে করতে পারেন। তার মেন কারণ হচ্ছে দেখুন, আপনাদের কাছে যদি একদম কারেন্সি না থাকে তাহলে বেরিয়েই যদি ট্যাক্সি করার প্রয়োজন হয় বা বাস বা এমন কিছু যদি আপনাদের খাওয়া দাওয়ারও দরকার লাগে যেখানে কার্ড অ্যাকসেপ্ট করবে না, সেখানে কিন্তু আপনারা সমস্যায় পড়তে পারেন। তাই অল্প পরিমাণে অন্তত হোটেল অবধি পৌঁছে যাওয়ার জন্য আপনারা যতটা হোক মানে আপনার পার প্যাসেঞ্জার দেখে আপনারা সেই মতো এটাকে এক্সচেঞ্জ করে নেবেন আপনাদের সুবিধার জন্য। আমাদের কাছে বোধহয় কত আছে গো, 46 না, 46 রিঙ্গিত আছে। আমিও ভাবছি যে অল্প পরিমাণে 10-12 ডলার হবে না, আমার কাছে ইউরোর খুচরো আছে, ডলারে 100ই নোট আছে। তো আমরা যদি মনে হয় দেখি 10 ইউরো মতো যদি হয় আমি চেঞ্জ করিয়ে নেব, যাতে মোটামুটি আমার হোটেল অবধি পৌঁছে যাই। তারপর যা ওখানে লাগবে আমি দেখে নেব, এবং ওখানেও কতটা কি কার্ড অ্যাকসেপ্ট করবে না করবে আমি এখান থেকে এখনও অবধি জানি না। তো সুতরাং দেখি একটু চেঞ্জ করিয়ে নিই। 10 ইউরো মতো, 10 ইউরো আছে আমার কাছে, হ্যাঁ 10 ইউরো আছে, তাহলে 10 ইউরো তাহলে চেঞ্জ করে দেখে নিই। দেখুন আপনাদের এবার মালয়েশিয়ার যে লোকাল কারেন্সি যেটা হচ্ছে মালয়েশিয়ার রিঙ্গিট, সেইটা একটু আপনাদের দেখিয়ে দিই। আমি এখানে 10 ইউরো মতো ভাঙিয়ে নিলাম, বেশি ভাঙায়নি, তো আমাকে 42 মতো পাওয়া গেছে। এটা হচ্ছে এখানকার 20 রিঙ্গিট। 20 রিঙ্গিটের নোটটা এরকম দেখতে 20, অ্যান্ড এটা হচ্ছে 10 রিঙ্গিট এরকম দেখতে। আর এর সাথে একটা 5 রিঙ্গিটও আছে আমার কাছে, সেম মানে কালারগুলো একটু আলাদা আর পেছনের ছবিগুলো একটু আলাদা থাকে। আর 1 রিঙ্গিটের নোট আমার কাছে অনেকগুলো আছে, বেশ কালারফুল নোট। আর এই নোটগুলো কিন্তু যদি দেখেন মানে এটা কিন্তু মানে সহজে কিন্তু ছিঁড়বে না, এগুলো বেশ প্লাস্টিকের মতো তৈরি করা নোট, এগুলো বেশ ডিউরেবল এবং যথেষ্ট ভালো, মানে আমাদের মানে কাগজের মতো নোট নয়, এই নোট কিন্তু সহজে ছিঁড়বে না। এটা ছাড়াও কিছু আমার কাছে কয়েনও আছে, সেগুলো আমি আপনাদের দেখাচ্ছি। যেটা কয়েনগুলো হচ্ছে আর কিছুই নয়, এটা যেমন একটু পুরোনো, আজকে আমি পেলাম 50 সেন্ট। এটা 1998-এ তৈরি করা, মানে বেশ পুরনো একটা কয়েন এবং বেশ বড় সাইজ। আমি চেষ্টা করব এই কয়েনটাকে রাখার, আমি এটা খরচা না করার চেষ্টা করব। অ্যান্ড আর এর সাথে এটা হলো 20 সেন্ট, আর এটা হলো 10 সেন্ট। 20 সেন্ট আর 10 সেন্ট, তো যেমন আমাদের 20 পয়সা 10 পয়সা এগুলো মিলিয়ে যেমন 1 রুপি মানে আমাদের 100 হয়ে গেলে 1 রুপি হয়, তেমনই এগুলো 100-টে আপনার এখানেতে 1 রিঙ্গিট। তো এই ছিল মালয়েশিয়ার কারেন্সি। তো এখন আমি যেমন বলছিলাম যে আমি পুরোটা আমি এখন অবধি করছি না, আমার কাছে $100 আছে, সেটা হয়তো ভাঙাতে হবে। আমি এখানে আমি যে রেটটা দেখলাম, আমার একটা কাউন্টারে গেলাম, তারপর পেছনে ট্রাভেল এক্সে আমি আর একটা কাউন্টার গেলাম, সেখানে কিন্তু রেটটা একটু বেশি পেলাম। এখানে 4.2 করে আমি ট্রাভেল এক্স থেকে পেলাম, 4.28 করে আমি পেলাম। আর আরেকটা যেটা আগে গেছিলাম সেখানে কিন্তু আমাকে দেখাচ্ছিল প্রায় 4.05 এরকম একটা রেট আমাকে দিচ্ছিল, তো একটু অল্প কম পাচ্ছিলাম, আর কিছুই না। তো এটাই হলো এখানকার কারেন্সি সম্পর্কে আপনাদের আইডিয়া দিলাম। আপনারা কারেন্সি দরকার লাগলে আপনারা কিন্তু এয়ারপোর্টে অল্প ভাঙিয়ে নেবেন। সিকিউরিটি চেকিং করে এখন বোর্ডিংয়ের জন্য বসে আছি, আর 5-7 মিনিটের মধ্যেই বোর্ডিং স্টার্ট হবে।
লাঙ্কাউই। আমাদের গেট নাম্বার হচ্ছে B5, B4-এর পাশেই আছি, মানে পাশেই B5 আছে। তো সিকিউরিটি চেকিং আমাদের ইন্ডিয়ার থেকেও মোটামুটি আরও ইজি। এখানে যা প্রসেসটা দেখলাম, এটা ওই স্ক্যানারের মধ্যে দিয়ে জাস্ট আমাদের চলে আসতে হবে, এবং আমাদের ব্যাগ যেগুলো আছে সেগুলোতে অবশ্য আলাদা করে আমরা মানে ব্যাগগুলো রেখে দিয়েছিলাম। মানি ব্যাগ, বেল্ট যেরকম আলাদা করে দিয়ে দিতে হয়, সেটা খালি রেখে দিয়ে স্ক্যানারের ভেতর দিয়ে চলে এলেই হয়ে যায়। তো 5 মিনিটের মধ্যে বোর্ডিং স্টার্ট হবে। মালয়েশিয়া এয়ারলাইন্সে সিটিং মানে লেগ স্পেস স্পেশালি কেমন, যেমন এয়ার এশিয়া যেমন আমাদের মানে লেগ স্পেস কিন্তু যথেষ্ট কম লেগেছে, এবং সেইটার মধ্যে 4 ঘন্টা ধরে আসা এবং মানে যথেষ্ট কষ্টকর। মানে একটু লম্বা লোক যদি হয়, লম্বা মানুষ যদি হয়, তাহলে তার পক্ষে কিন্তু একটু ডিফিকাল্ট। আর এই কুয়ালালামপুর এয়ারপোর্টের একটা গল্প আপনাদের বলে রাখি। 2017 সালে কিম জাং নাম, যিনি হচ্ছেন কিম জাং উন, নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট কিম জন উনের আঙ্কেল, সেই কিম জাং নামকে এখানে হত্যা করা হয়। এবং এখানে যে হত্যা করা হয় ওনাকে একটা অদ্ভুতভাবে, মানে ওনার সাথে একটা প্র্যাঙ্ক করা হয়, এবং প্র্যাঙ্কের মতো মানে ওনাকে একটা কোনো কেমিক্যাল মানে গায়ে লাগিয়ে দেওয়া হয়, আর সেই কেমিক্যালটা স্কিনের ভেতরে গিয়ে নার্ভে গিয়ে হার্ট ব্লক করে দেয়। তো অল্প মানে কয়েক ঘন্টার মধ্যেই উনি মারা যান। এটা সম্পূর্ণ একটা মানে কোল্ড ব্লাডেড একদম প্ল্যান্ড একটা মার্ডার ছিল। তো সেটাও কিন্তু এই কুয়ালালামপুর এয়ারপোর্টে 2017-এ এটা হয়েছিল। তো এই একটা ইনফরমেশনও আপনাদের দিয়ে রাখলাম, মানে এরকমও একটা ঘটনা এখানে ঘটেছিল। বোর্ডিং ক্লিয়ার করে এখন আমরা বসলাম মালয়েশিয়া এয়ারলাইন্সে। মালয়েশিয়া এয়ারলাইন্সে আমাদের এটা ফার্স্ট ফ্লাইট। তো ওভারঅল এখন অবধি যা দেখছি লেগ স্পেসটা আমি আপনাদের দেখাচ্ছি। তো মোটামুটি ঠিকই আছে লেগ স্পেসটা, একটু হলেও মানে মানে এমন কিছু বিশাল সাফিসিয়েন্টও বলবো না। এটা ছাড়া এখানেতে চার্জিং পয়েন্ট দেওয়া আছে। তো চার্জ এখানে দেওয়া যাবে, মোবাইল চার্জার যদি আপনাদের সঙ্গে না থাকে বা ইউএসবিটা যদি থাকে তাহলে এখানে আপনি চার্জ দিতে পারেন। এছাড়া জাস্ট নর্মাল ট্রে যেটা যেমন থাকে। তো আমাদের মোট জার্নিটা হচ্ছে 1 ঘন্টা 20 মিনিট মতো। তো 1 ঘন্টা 20 মিনিটে আমরা পৌঁছে যাব লাঙ্কাউইতে। তো লাঙ্কাউই পৌঁছে যাই, তারপর আবার ওখান থেকে কিছু একটা করে আমাদের হোটেলে পৌঁছতে হবে। এখানে এয়ারলাইন্সে কিন্তু একটা করে কমপ্লিমেন্টারি জলের বোতল আর সল্টেড পিনাটস আছে মোটামুটি। তো এখানে খেলি এই সরে যাচ্ছে, পড়ে গেল খেলি। ফ্লাইট থেকে লাঙ্কাউইর উপর থেকে ভিউ দেখুন একবার। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you. লাঙ্কাউই দ্বীপ, যা প্রাকৃতিক রত্ন নামেও পরিচিত, মালয়েশিয়ার একটি সুন্দর দ্বীপপুঞ্জ। এটি 99টি দ্বীপ দিয়ে গঠিত, যার মধ্যে বৃহত্তম দ্বীপটির নামই হল লাঙ্কাউই। এখানকার মনোরম প্রাকৃতিক দৃশ্য, ঐতিহাসিক প্রেক্ষাপট এবং সংস্কৃতি এটিকে পর্যটকদের জন্য এক আকর্ষণীয় গন্তব্য করে তুলেছে। লাঙ্কাউই কেবল একটি সুন্দর দ্বীপ নয়, এটি ইতিহাস, কিংবদন্তি এবং সংস্কৃতির এক জীবন্ত ভাণ্ডার। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এবং উষ্ণ আতিথেয়তা প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটকদের আকর্ষণ করে। এয়ারপোর্ট থেকে বেরিয়ে আমরা ট্যাক্সি নিয়ে চলে এসেছি। গ্র্যাব থেকে আমরা ট্যাক্সি বুক করে নিয়েছিলাম। তো গ্র্যাব থেকে বুক করাতে এখানে তখন দেখা ছিল 13 রিঙ্গিট। তারপর 13 রিঙ্গিট মানে প্রায় আমাদের 270 টাকা মতো। মোটামুটি ডিস্টেন্স প্রায় 12 কিলোমিটার ছিল, মানে আমি যা দেখছিলাম মোটামুটি 12 কিলোমিটার, 10 to 12 কিলোমিটার। তারপর এখানে যখন গাড়ি নিয়ে এলাম তো এখানে দেখলাম যে এখন দেখালো 10 রিঙ্গিট। আমি জানি না কী হিসেবে হলো,
তো এখন 10 রিঙ্গিট নিল, তো মোটামুটি ওই 200 টাকা, 200 টাকাও নয়, মানে 195 টাকা মতো পড়লো আমার। তো ভিডিওটা এখানেই শেষ করছি। এখন আমরা এখানে চেক ইন করবো। আমরা রিসর্টে একদম এসেই গেছি, আমাদের মালিবেস্ট রিসর্টে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর অনেক দিন পর আবার এই চেষ্টাটা করছি, কোথাও ভুল ত্রুটি হলে একটু কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কোনো যদি অভিজ্ঞতা থেকে থাকে বা আপনারা যদি কোনো অভিজ্ঞতা অ্যাড করতে চান তাহলে সেটাও কমেন্ট করে জানাবেন। আপনাদের আশীর্বাদ, আপনাদের সহযোগিতা আমি এক্সপেক্ট করব। তো দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণ অল্প ধৈর্য ধরুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখুন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হবে। নমস্কার।